আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শামীম। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ২৪-এর গণ অভ্যুত্থান ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে এই আহ্বান জানান তিনি। রিজভী বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত নিহত সব পরিবারের পাশে থেকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে বিএনপি। এই সময় দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বিএনপি। আমরা মানুষের যে আকাঙ্ক্ষা, যে নির্বাচনের কবে নির্বাচন হওয়া উচিত, এই নিয়ে বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি রয়েছে, খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন। বেলা ১১টা থেকে সরওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব। ইতোমধ্যেই দলটির নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে স্থানীয় কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে জাতীয় সমাবেশ সহ ১২ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য সারা দেশে শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এছাড়া সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম ওলামাদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াত ইসলামী। সেটা তো আমরা আশা করব না যে সরকার এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সকল দেশবাসী আমাদের জামায়াত ইসলামী ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, ভূমিকা রাখবেন। এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি, এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরীর জেলা, উপজেলা, থানায়, শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী কর্মসূচি সফল করব। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাইদকে হত্যার দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হবে শহীদ আবু সাইদ দিবস হিসেবে। তার নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান জানাতে স্বীকৃতি দিচ্ছে সরকার। এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার ও রংপুরবাসী। তবে স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, জুলাই আন্দোলনের সব শহীদদের স্মরণে একটি দিন নির্ধারিত হলে সবার আত্মত্যাগই মূল্যায়িত হবে। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের ১৬ জুলাই অভ্যুত্থান চলাকালীন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তার সে আত্মত্যাগের ১ বছর পর রাষ্ট্রীয়ভাবে শহীদ আবু সাইদ দিবস হিসেবে স্বীকৃতি পেল দিনটি। স্থানীয়রা বলছেন, এই স্বীকৃতির মাধ্যমে শুধু আবু সাইদকে নয়, সম্মানিত করা হয়েছে গোটা বৈষম্য বিরোধী লড়াইকে। সরকারের এই সিদ্ধান্ত সন্তানের সাহসিকতা ও আত্মত্যাগকে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরবে বলে মত পরিবারের। ২৪-এর গণ অভ্যুত্থানে আবু সাইদও এই মানুষকে অনুপ্রাণিত করছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়। সেই অনুপ্রেরণা মানুষ পাইছিল দেখে এই গণ অভ্যুত্থানটা সৃষ্টি হয়েছিল। আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করার কারণে। আবু সাইদের জীবন দিছে, দেশ স্বাধীন করছে, প্রতি বছর বছরে যেন পালন হয়। যে সরকার আসবে এটা যেন ইতিহাস স্বরূপ একটা হয়ে থাকে। আবু সাইদ দিবস পালনের ঘোষণায় গর্বিত রংপুরের রাজনীতিবিদরা। তবে সব শহীদদের স্মরণে আরেকটি দিবস ঘোষণার দাবি জানান তারা। তার প্রতি যে সম্মান জানিয়েছে এটার জন্য আমি
অবশ্যই গর্ববোধ করি। যারা শহীদ হয়েছে, যাদের রক্ত দিয়েছে এই গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, তাদের প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে একটি দিবস, একটি দিন, তাহলে সকল শহীদদের যে আত্মাহুতি হয়েছে সেটার একটা মর্যাদা হতো। আবু সাইদের মৃত্যুর পরই সারা দেশে জোরালো হয় আন্দোলন। চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তাই দিবসটি ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জ্বলন্ত প্রতীক হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন। সরওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন, এছাড়া স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তারা কি বক্তব্য দেওয়া শুরু করেছেন কিনা জানাবেন। কিছুক্ষণ কিন্তু এই মাত্র জোহরের নামাজের বিরতি চলছিল, এই মাত্রই নামাজ শেষ করে নেতাকর্মীরা এখানে বসলেন। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই মহাসমাবেশের প্রথম অধিবেশন চলছিল এবং দুপুর 1টা পর্যন্ত এই অধিবেশন চলে এবং এরপরে নামাজের বিরতি চলেছিল এবং 2টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। আসলে এই মহাসমাবেশকে ঘিরে বিভিন্ন কারণেই আসলে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট পরিমাণে আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে যে 5ই আগস্টের পর থেকে যে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যের যে একটি কানাঘুষা শোনা যাচ্ছিল, বিভিন্ন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, আজকের এই মহাসমাবেশের মঞ্চ থেকে এরকম একটি ঘোষণা আসতে পারে বলে কিন্তু আমাদের কাছে ইঙ্গিত রয়েছে। তবে সেটি আসলে ঐক্য, রাজনৈতিক ঐক্য হবে নাকি রাজনৈতিক সমঝোতা হবে, সেই বিষয়টি কিন্তু এখনো ক্লিয়ার না। এছাড়া পাশাপাশি আপনার বিশেষ করে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়ার যে দাবিটা প্রায় সবগুলো ইসলামী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হয়েছে, এই বিষয়ে যারা ঐক্যমত আছেন মূলত তারাই কিন্তু আজকের এই মহাসমাবেশে যোগ দেবেন এবং আমরা শুনতে পেরেছি বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কিন্তু এখানে আসবেন এবং তারা মূলত বাংলাদেশের জাতীয় নির্বাচন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচিতের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়, সেই বিষয়ের দাবিটাই কিন্তু এখান থেকে তুলবেন। এবং এখানে আমরা জানতে পেরেছি যে আসলে আগে যে ইসলামী আন্দোলনের যে মাদার অর্গানাইজেশন চরমনাই, সেই চরমনাইতে আগে যাদের সাথে আদর্শিক দ্বন্দ্ব বা আকিদাগত দ্বন্দ্ব বলতেন, সেই রকম কিছু রাজনৈতিক দলও কিন্তু এখানে আসবেন বলে আমরা কিন্তু শুনতে পেরেছি এবং বিশেষ করে জামায়াতে ইসলামের নেতাকর্মীরাও প্রথমবারের মতো চরমনাইয়ের মঞ্চে উঠবেন বলে কিন্তু আমরা শুনতে পেরেছি। তো সব মিলিয়ে ফারিয়া কিছুক্ষণের মধ্যে মহাসমাবেশটি শুরু হবে এবং এখান থেকে আগামী রাজনৈতিক একটি মেরুকরণ এবং আগামী জাতীয় নির্বাচন, এই দুটি বিষয়ে কিন্তু যথেষ্ট দিক নির্দেশনা আসবে বলে এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফারিয়া। অরণ্য, আপনাকে ধন্যবাদ। চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে সকাল থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু NBR কর্মসূচি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। NBR সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার থেকে যোগ দেয় তারা। তাদের যৌক্তিক দাবির আন্দোলন দমিয়ে দিতে গতকাল পরিকল্পিতভাবে অর্থ উপদেষ্টার সাথে একপাক্ষিক বৈঠক করেছে বলে অভিযোগ করে আন্দোলনকারীরা। বদলি বা চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে তাদের হটানো যাবে না বলেও হুঁশিয়ার করেন তারা। সরকার যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত দ্রুত কর্মসূচি বন্ধ হবে এবং দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয়ের অবসরণ না যাওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করবেন। আলোচনায় যাওয়ার পরে আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমাদের তো আর কিছু থাকে না। জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, NBR এর এসব কর্মকর্তা কর্মচারীকে গতকাল আলোচনায় ডাকা হয়নি কেন? এছাড়া সেই সাথে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যেমনটি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কর্মকর্তা কর্মচারীদের একটি সংগঠন। জাতীয় রাজস্ব বোর্ড
ঐক্য পরিষদ নামের একটি সংগঠন থেকে সকাল থেকে কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে এবং তারা আমাদেরকে যেমনটি বলছেন যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর যে চেয়ারম্যান আছেন আব্দুর রহমান খান, তিনি কিন্তু পরিকল্পিতভাবে তাদেরকে গতকালকে অর্থ উপদেষ্টার সাথে যে বৈঠক ছিল সেই বৈঠকে আমন্ত্রণ জানাননি এবং তাদেরকে ছাড়াই একরকম একপাক্ষিক একটি সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং তাদের যে আজকের যে আন্দোলন সেই আন্দোলনকে দমন করার জন্যই কিন্তু এনবিআর থেকে তারা ঘোষণা দিয়েছেন যে আজকে যদি কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে অনুপস্থিত থাকে অথবা কোনো আন্দোলনে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গত মাসে যে এনবিআরকে ভাগ করে জাতীয় রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটি আলাদা ভাগ করার চেষ্টা করা হয়েছিল, তখন কিন্তু জাতীয় রাজস্ব সংস্কার পরিষদ থেকে কিন্তু তারা আন্দোলনে নামেন এবং তাদের আন্দোলনের পরেই কিন্তু সরকার সেই পদক্ষেপ থেকে সরে আসেন এবং সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের কয়েকজনকে স্ট্যান্ড রিলিজ সহ বিভিন্ন জায়গায় বদলি করে দেয় কিন্তু বর্তমানের যে চেয়ারম্যান আছেন। তারপরে তারা এই আন্দোলনকারীরা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং এরপর থেকে চেয়ারম্যান বিভিন্নভাবে তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন এমন অভিযোগ করেছেন তারা এবং বর্তমানে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা যে এখন আন্দোলন করছেন সেই আন্দোলনে সারা দেশের ভ্যাট ট্যাক্স এবং কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ নিয়েছেন কিন্তু তাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে কোনোভাবেই তাদের আন্দোলন দমিয়ে দেওয়া যাবে না, তারা তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আদায়ের মাধ্যমে কর্মস্থলে ফেরত যাবেন। এবং আপনাদেরকে আরেকটু জায়গা রাখি, কিছুক্ষণ পরে তারা একটি প্রেস ব্রিফিং করতে চেয়েছেন এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিবেন আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে। তো কিন্তু আপনাদেরকে একটু বলে রাখতে পারি যে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে যত বাধা বিপত্তি আসুক এই চেয়ারম্যানের অবসরণের আগে তারা এই অবস্থান ছেড়ে যাবেন না। তো ফারিয়া, এই ছিল আমার কাছে জাতীয় রাজস্ব ভবনের সামনের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন আজ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বৌথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা দুলা মিয়া সওদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার নামে তিনি একটি নাগরিক কমিটি গঠন করেন। 1976 সালে মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু করেন। 1987 সালে স্বাধীনতা পুরস্কার এবং 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা, এমনটি জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে ডিএনসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। আসিফ বলেন, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্যান্য কোনো হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। এই সময় ডিএনসিসি প্রশাসক বলেন, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা, আর 2 জোন থেকে অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। টার্গেট হচ্ছে আমরা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করব এবং অগাস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিকশাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রেস্ট্রিক্টেড করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই 2টা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। পুরো লাইসেন্সিং প্রক্রিয়া, চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স, পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি। কারাগারে অনেক কর্মকর্তা নিজেই সেবন করেন মাদক। টাকার বিনিময়ে বন্দীদের হাতে তুলে দেন নেশাদ্রব্য। মোবাইল ব্যবহারেরও সুযোগ পায় বন্দীরা। দীর্ঘদিনের এসব অভিযোগ স্বীকার করে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন জানান, 2 মাসের মধ্যে কারাগারে কম্প্রিহেন্সিভ জেমিং সিস্টেম বসানো হবে, যা পরবর্তীতে দেশের সব কারাগারে স্থাপন করা হবে। মানবাধিকার কর্মী এলিনা খান বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়মিত কারাগার তদারকি করলে বদলে যাবে অনেক কিছু। কারাগার নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব।
কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয় বন্দীদের। আদালতের কাজ শেষ করে ফেরার সময় বিভিন্ন কৌশলে মোবাইল ও মাদক নিয়ে ফেরেন আসামিরা। কারাগারে তল্লাশির মুখে প্রায়ই ধরা পড়ে মোবাইল ফোন ও মাদক। গত 9 মাসে কারাগারে বিভিন্ন সময় অভিযান চালিয়ে 500 মোবাইল উদ্ধার করা হয়েছে। বাইরে থাকা বিভিন্ন অপরাধীরা টেনিস বলের মধ্যে করে মাদক ও মোবাইল দিয়ে ভিতরে ছুঁড়ে মারে। এর পাশাপাশি কারাগারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ তো আছেই। সব মিলিয়ে কারাগারের ভিতরে অপরাধ নিয়ন্ত্রণে কারা মহাপরিদর্শক বেশ কিছু উদ্যোগের কথা জানিয়ে বলেন, অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মোবাইল, যেটা খুবই ছোট এবং তাদেরকে আসলে খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। এছাড়া মেবি আমাদের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী, তাদের সহযোগিতাও অনেক সময় দেখা যায় এটা এন্ট্রি হয়। সারাউন্ডিং থেকে বিভিন্ন টেনিস বলের মধ্যে ঢুকিয়ে ওই বাড়িয়ে পেঁচে ওইভাবে মাদক এবং মোবাইল দুটে ওই সব জায়গায় আসে। 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রথম কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম ফর এ পার্টিকুলার জেলের জন্য কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম ইনকর্পোরেট হবে। এটা যদি সফল হয় আমাদের টেস্ট সেন্ট্রাল, তাহলে পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য কারাগারগুলোতে যাবে। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, কারাগারের চিকিৎসকরা পর্যন্ত টাকার বিনিময়ে অসুস্থতার ভুয়া সার্টিফিকেট দিচ্ছেন বন্দীদের। ওখানকার ডাক্তারও হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তারা পয়সা দিয়ে যে অসুস্থ তাকে কিন্তু দেয় না, অন্যজনকে দেওয়া হয়। আইজি তো চেষ্টা করবেই তার যে লোকজন আছে তার মাধ্যমে, কিন্তু উনি যদি না পারেন, ওনার মনিটরিং সিস্টেম যদি খুব দুর্বল হয়ে থাকে, একদম রুট লেভেল পর্যন্ত না করতে পারেন, তাহলে পরে আপনার কোনো কিছু করা থাকবে না। সেজন্য রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে ওনাদেরকে নিয়ে আসতে হবে। দুর্নীতি দমন কমিশনের থেকে যদি একটা গোপন তথ্যতে দেখা যায় যে কার কত আয় এবং তার ব্যয় অনুযায়ী তার বাড়ি ঘর সম্পত্তি কী অবস্থা আছে, তারই কিন্তু এটা বের হয়ে যায় যে এখানে কারা কারা জড়িত আছে। সদিচ্ছা থাকলে কারাগারের বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। এবার ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। যুদ্ধে ইরানের বিজয় দাবির কড়া সমালোচনা করে দেশটিতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে আবারও বোমা বর্ষণ করবে ওয়াশিংটন। এছাড়া খামেনির জীবন বাঁচিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। এইসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। যুদ্ধে পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষতির বিষয়টি স্বীকার করেছে দেশটি। বিন ইয়ামিনের রিপোর্ট। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ দাবি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এ দাবির তীব্র সমালোচনা করে দেশটিকে পাল্টা হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও ইরানের সর্বোচ্চ নেতার ওপর রাগ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন আয়াতুল্লাহ খামেনিকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তিনি। এছাড়া খামেনি নির্লজ্জ ও বোকার মতো ইরানের মিথ্যা বিজয়ের দাবি করেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার দেশ ধ্বংস হয়ে গেছে, তার 3টি ক্ষতিকর পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন। এরপরও আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দেইনি। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রের আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে। সেই সঙ্গে তার ভক্তদের অনুভূতিতেও আঘাত দেয়া চলবে না। Room is left for diplomacy. এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হলেও এতে গুরুতর ক্ষতি হয়েছে বলে জানান আরাকচি। গেল সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ঠিক তার আগ মুহূর্তে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। বিনিয়ামিন, RTV। দেখছেন দুপুরের সংবাদ। এবার নিচ্ছে হাইসেন সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করতে পারবে না ভারত, হেগের আন্তর্জাতিক আদালতের রায়।
এবং কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ হার বাংলাদেশের অধিনায়কের পথ ছাড়লেন শান্ত। দুপুরের সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকে নাইট কোচের ধাক্কায় প্রাণ গেল 4 জনের। এ সময় আহত হচ্ছে আরও 15 জন। গেল রাত 3টার দিকে ঘটনা ঘটে। উপজেলার সিংপাড়া, নোয়াপাড়া ও হাসারা ব্রিজ 2 এর মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যানবাহনই সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলে বাসের 2 যাত্রী মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 2 জন। নিহতরা হলেন যশোরের জিল্লুর রহমান, জালাল, চিকিৎসক আব্দুল হালিম ও বাস চালকের সহকারী হাসিব। বাসটি যশোরের নোয়াপাড়া থেকে ঢাকায় আসছিল। ঘটনার পর যানবাহন দুটির চালক পালিয়ে যায়। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।